ছোট সাহেব, আমার স্ত্রী আর আমার মেয়ে লাবণ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার জ্ঞান ফিরছে? আব্বা! তুমি কোনো সাধারণ ঘরের মেয়ে না। কাল তাহলে সপরিবারে আমার বাড়িতে আপনাদের দাওয়াত। না না, সম্ভব না। আপনারা তো অনেক বড় মানুষ। বাবা, আমি জানি তুমি পরিষ্কার কথাটা শুনতে পেয়েছো। আই হোপ তোমরা বিষয়টা মেনেও নেবে। তুমি এসব কি করছো? মাথা ঠান্ডা করো। তাজুল, তুই ঘরে তো বাবা। বাবা, তুমি আমাকে মারলে কেন? এখানে আমার অপরাধটা কি? অসভ্য, তুই নিজের অবস্থানের কথা ভুলে গেছিস। তুই কার সন্তান সেটা ভুলে গেছিস। মনিব হয়ে চাকরে মেয়েকে খান পরিবারে বউ করতে চাস। এই তাজুল ইসলাম খান, তুই এই আসনের আগামী দিনের এমপি, সে কথা তোর মাথা আছে? আব্বু, এটা কি কোনো অপরাধ? আমি মানছি আমি মনিবের ছেলে। আমি মনিব হয়ে চাকরের মেয়েকে বিয়ে করা যদি অপরাধ কোথাও নাই লেখা থাকে, তাহলে তুমি এইভাবে রিয়াক্ট কেন করলে? তাজুল, তুই 10 বছর বিদেশে ছিলি, তুই অনেক কিছুই জানিস না। এই খলিল একসময় আমাদের বাসায় চাকর ছিল। তোর বাবা তাকে তার সাথে রেখে রাজনীতি শিখিয়েছে, একটা অবস্থান তৈরি করে দিয়েছে। সো হোয়াট আম্মু? তুই কি পাগল হয়ে গেছিস বাবা? এই খলিলের মেয়েকে বিয়ে করলে তোর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। এই খান পরিবারে মান সম্মান অবস্থানে একদিনে গড়ে ওঠেনি, তিলে তিলে 35 বছরে গড়ে উঠেছে। তুই যদি ওই খলিলের মেয়েকে বিয়ে করিস, খান পরিবারে মান সম্মান সব মাটির সাথে মিশে যাবে, লোকে আমাদের থুথু দেবে। কিন্তু বাবা, আমার কাছে তো মনে হচ্ছে বিষয়টা আরো উল্টো হবে। আমি সাধারণ মানুষের আরো কাছে পৌঁছাতে পারবো। আমি তোমার ছেলের পরিচয় না পেয়ে আমি একজন সাধারণ ক্যান্ডিডেট হতে পারবো। মানুষ আমাকে আরো কাছে টেনে নেবে। তুই চুপ থাক। আমি এই খানবাড়ির সন্তান, আমি মুখে যা বলে ঠিক তাই করি। মরিয়ম, এই অসভ্যটাকে আমার সামনে থেকে নিয়ে যাও, আদারওয়াইজ আমার হাত উঠে যাবে। তাজুল, তুই আয় তো বাবা, ঘরে আয়। যাচ্ছে মা। বাবা, তুমিও এটা মনে রেখো যে খানবাড়ির সন্তান আমিও মুখে যেটা বলি সেটা করে দেখাও। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। মনে হচ্ছে আমার বিপি বেড়ে যাচ্ছে। আম্মু, তুমি অনেক টেনশন নিচ্ছ, দ্যাটস ওয়াই তোমার বিপি বেড়ে যাচ্ছে। টেনশন নিচ্ছি না, টেনশন আমাকে গিলে খাচ্ছে। ও মাই গড। তাজুল, তুই কি আমাকে বাঁচতে দিবি না? মা, তুমি এভাবে টেনশন কেন নিতেছো? আমি কি কাউকে খুন করছি বলো তো? বাবারে, টেনশনের কারণ আছে। খলিলের মেয়েকে বিয়ে করলে তোর রাজনৈতিক ক্যারিয়ার শেষ। আই থিঙ্ক তোর বাবা তোকে দাঁড়াতেই দেবে না। এই বয়সে হয়তো সে নিজেই দাঁড়িয়ে যাবেন। যাক না, রাজনীতিতে আমি আমার নিজের ইচ্ছে আসিনি, তোমাদের জোরাজোরের জন্য এসেছি। আমি এখান থেকে চলে যাব। আমি আমেরিকা গিয়ে কোনো একটা চাকরি বাকরি করে খাবো, সিম্পল লাইফ। চাকরি করে খাওয়ার জন্য তোর বাবা তোকে বিদেশে পাঠায়নি, নিজেকে যোগ্য করে তোলার জন্য পাঠিয়েছে। তাজুল, তুই ভুলে গেছিস তুই কার ছেলে, কোন পরিবারের ছেলে? আম্মু প্লিজ, এসব পরিবারের বড়াই আমাকে দেখাও না। আমি এই রাজনীতিতে কেন আসছি জানো? শুধুমাত্র এই সমাজ ব্যবস্থাকে ঠিক করার জন্য, এই এক্স্যাক্টলি ধনী গরিবের ভেদাভেদটাকে দূর করার জন্য। বাবা, এটা বাংলাদেশ। এই দেশে এই ব্যবস্থা হাজার বছরের। এই সমাজ এই চাকরের মেয়ের সিদ্ধান্ত মেনে নেবে না। লোক মজা করবে, হাসাহাসি করবে। আমাদের মতো সো কল্ড বড় লোকরা কি ভাববে সেটার আমি পরোয়া করি না। তার মানে তুই তোর সিদ্ধান্ত বদলাবি না? তুই তোর বাবার কথাও শুনবি না? এই পরিবারের চাইতে ওই চাকরের মেয়েই তোর কাছে বড় হয়ে গেল?
কিরে, কি হলো? কথা বলিস না কেন? কি বলবো আম্মু, বলবো একটু আমাকে? আসলে তোমাদেরকে যতই বোঝাই না কেন, তোমরা তোমাদের ওয়ে ছাড়া অন্য কোনো ওয়েতে বোঝোই না। আই কান্ট বিলিভ, ভাইয়া একদম পাগল হয়ে গেছে। তারপর স্যার আজকে সকালে ছোট সাহেব খলিলুল্লাহর বাড়িতে গিয়েছিল। তাই অসভ্য, তুই এই কথা এতক্ষণ পরে আমারে বলছিস? অসভ্য, ইডিয়ট! সরি স্যার, বুঝতে পারিনি ছোট সাহেব খলিলুল্লাহর মেয়ের প্রেমে পড়ে যাবে। তাছাড়া ওনার অর্ডার তো আমার মানতে হয়। এই গর্ধ, তোর কাছে কার অর্ডারের গুরুত্ব বেশি? ডেফিনেটলি আপনার স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। শোন, এখন খলিলের বাড়ি যা, সাথে এই দুইটাকেও নিয়ে যা। জি স্যার, যাচ্ছি। আর শোন, খলিলকে ওর অবস্থান ভালোভাবে বুঝিয়ে দিবি। ওর মনে যেতে ভয় হয়, ভয়। ডোন্ট ওয়ারি স্যার, আই উইল ম্যানেজ। এই তোমরা চলো। খলিল ভাই, এই খলিল ভাই, বাইরে আসো। বোরান ভাই, হঠাৎ আমার বাড়িতে ছোট সাহেব আইছে? ছোট সাহেব বড় সাহেব কোনো সাহেবই আসে নাই। 2 দিন ছোট সাহেব তোমার বাড়িতে আসছে, এই কারণে নিজের কি অনেক বড় ভাবা শুরু করছো নাকি? বোরান ভাই, আপনি কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতাছি না। শোনো খলিল ভাই, বড় সাহেব খুব রাগ করছে, এই কারণে ছোট সাহেবের গায়ে হাত তুলছে আর তোমাকে সাবধান করতে পাঠাইছে। যদি সাবধান না হও আর মেয়েকে সামনে না রাখতে পারো, এই বাড়ি ঘর রাইখা পালায় কিন্তু মুক্তি পাবা না। বোরান ভাই, আমার দোষটা কি? বিশ্বাস করেন, ছোট সাহেবের লগে আমার মেয়ের কোনো সম্পর্ক নাই। ছোট সাহেব বিয়ার কথা কইছিল, কিন্তু আমি কথা আগাই নাই। কইছি বড় সাহেব রাজি থাকলে আমি আসি, বড় সাহেব রাজি না থাকলে আমি নাই। শোনো খলিল ভাই, এসব নাটকীয় কথা বাদ দাও। তুমি তো বড় সাহেবরে আমার চেয়ে বহু বছর আগে থেকে চিনো। তুমি তো ভালো করেই জানতা যে বড় সাহেব জীবনও রাজি হইব না। তুমি ওনারে ডাইরেক্ট মানা করলা না কেন? ও বুঝছি, বড় লোক হওয়ার স্বপ্ন দাও, তাই না? বিশ্বাস করেন, আমরা বড় লোক হওয়ার স্বপ্ন দেখি না। ছোট সাহেব যেভাবে ওনারে ধরছিল, উনি না পাইরা বড় সাহেবের দোহাই দিয়া উনি থামাইছে। থামেন, যা হইছে হইছে, এখন থেকে মেরে সামনে রাখেন, না হলে কিন্তু মহা বিপদ আছে। দাঁড়ান। আপনাদের স্যার মিস্টার তাজুল এমপির ছেলে বা হবু এমপি যাই হোক, তাকে বিয়ে করার কোনো শখ আমার নাই। এই কথাটা আমি তাকে অনেকবার কইছি। যদি বিশ্বাস না হয় তাহলে দেখ দিগাইতে পারেন। গুড, বুদ্ধিমতির মেয়ের মতো কাজ করেছো। খলিল ভাই, মেয়ের থেকে কিছু শেখো। আরেকটা কথা, দ্বিতীয়বার আমাদের বাড়িতে আসার আগে সবকিছু যাই না শুই না তারপরে আসবেন। না না, নির্বাচনে সবকিছু তো বাবাই দেখতেছে। না, আমি ওসবের মধ্যে বাবার রিকোয়েস্টের কারণে এগুলো করতেছি। আর তার আচ্ছা ওয়েট এ মিনিট, হ্যাঁ একটা পরে ফোন দিচ্ছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি লাবণ্য। ওয়াও, হোয়াট আ সারপ্রাইজ! লাবণ্য, তুমি আমাকে ফোন করছো? এটা তোমার নাম্বার তাই না? আমি সেভ করতেছি ফোনে। না মিস্টার তাজুল, নাম্বারটা আপনি সেভ করে রাখবেন না, কারণ ফার্দার আপনার সাথে কথা হোক এটা আমি চাই না। লাবণ্য, কি হয়েছে? এভাবে কেন কথা বলতেছো? কোনো প্রবলেম হয়েছে? আর কিভাবে কথা বলবো? আপনার বাবা লোক পাঠিয়ে আমাদের বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে। আর কিভাবে কথা বলবো আপনি বলবেন আমাকে প্লিজ। মানে আমার বাবা তোমাদের বাড়িতে লোক পাঠিয়েছে তোমাদের বাড়ি ছাড়া করার জন্য? দেখুন তাজুল সাহেব, আমরা অনেক সাধারণ মানুষ, গরিব মানুষ। আপনারা ধনী, ক্ষমতাবান, আপনারা চাইলে আমাদের বাড়ি ছাড়া করতে পারবেন, কিন্তু এই বাড়িটা ছাড়া আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নেই। এগুলো কি বলছো? আচ্ছা, বাবা হয়তো বিষয়টা বোঝেনি, আমি ওনাকে বোঝাবো। এই পুরো ব্যাপারটার দায়িত্ব আমি আমার উপর নিচ্ছি। তুমি কোনো টেনশন করো না, সব সলভ হয়ে যাবে। থাক, আপনার আর কিছু দেখতে হবে না। আর একটা কথা, আপনি আমাদের বাড়িতে আর কোনোদিন আসবেন না। আর বিয়ের কথা তো ভুলেও মুখে আনবেন না প্লিজ। আমাদের একটু শান্তিতে বাঁচতে দিন। লাবণ্য, তুমি জাস্ট আমার উপর একটু ভরসা রাখো। ইউ হ্যাভ টু ট্রাস্ট মি, আমি সব ঠিক করে ফেলবো। তুমি জাস্ট হ্যালো
আব্বু আব্বা, তুমি টেনশন করো না, আমি ছোট সাহেবের আমার বাড়িতে আইতে মানা করে দিছি। কি কস মা, তুই কেমনি মানা করছস? আমি হ্যাঁ কল দিছিলাম, কল দিয়ে কইছি আমাকে ব্যাপারে হ্যাঁ যেন আর মাথা না ঘামায়। ভালো করছস মা। মারে, সারা জীবন রাজনীতি করছি, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলছি। সরকার যখন তেলের দাম জিনিসপাতির দাম বাড়াইছে মিছিল করছি, কোনোদিন অর্থ সম্পদের দিকে চাই নাই। আমার এই বাড়িটা ছাড়া আর তোর দাদার দেওয়া 1 বিঘা জমি ছাড়া আমার কিছু নাই রে মা। মারে, আমরা এই বাড়ি ছাড়লে না খাইয়া মরবো। তোর বাপের এখন বয়স হইছে, সে এই বয়সে রিক্সাও চালাইতে পারবো না, সে শক্তিও তার নাই। আম্মা, আমার আব্বা কেন রিক্সা চালাইবো আর আমরা কেন এই বাড়ি ছাড়া হবো? কেমনে করলে তোমরা বিশ্বাস করবা ছোট সাহেবের লগে আমার কোনো সম্পর্ক নাই? না রে মা, আমি বিশ্বাস করছি, তুই কইছস তাই যথেষ্ট। আব্বা দেখছো, সারা জীবন জাগর লগে রাজনীতি করলা, তারা এখন তোমার বাড়ি ছাড়া করতে চায়। কি করো রে মা, তারা অনেক বড় মানুষ। চুপ করো, তাকে আমি আর শুনাম কইতে হইব না। বহু বছর তো তাকে লগে ছিলা, তাকে তো বাড়ি গাড়ি টাকা পয়সা সব হইছে, তোমার কি হইছে? মারে, তুই ঠিকই কইছস, তোর কাছে আমার একটাই দাবি, ছোট সাহেবের লগে আর তুই কোনোদিনও কথা কইস না। হ মা, তোর বাপে যা কইছে সেটাই শুনিস। আম্মা, আমি আর কতবার কমু ছোট সাহেবের লগে আমার কোনো সম্পর্ক নাই। আর আব্বা, এই ঝামেলার জন্য তুমি দায়ী। সাহেব পিছনে ঘোরা তুমি এখন বন্ধ করো। কে কইছিল ছোট সাহেব আমগো বাড়িতে আনতে, তারে ফুলের মালা দিতে? মারে, তোর আব্বাই কি জানতো যে এত ঝামেলা হইব ছোট সাহেবের আনলে? চেয়ারম্যান, মাঠের পরিস্থিতি কি? চিন্তা করেন না স্যার, মাঠ পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। মেম্বার, খালি খাইলে ঘুমাইলে চলবো? আব্বু, খবর কি? তোমার সাথে আমার একটু কথা আছে। বস, স্যার মিটিং নিয়ে ব্যস্ত আছে। সর, মিটিং পরে, আমি ইম্পর্টেন্ট, আমার সাথে একটু কথা বলো তুমি। দেখছিস না আমি ব্যস্ত আছি, যা ঘরে যা। বস প্লিজ চলেন, দেখতেই তো পাচ্ছেন স্যার মিটিং নিয়ে ব্যস্ত আছে। বোরহান, আমার কথা বলাটা জরুরি। বাবা, চেয়েছিলাম তোমার সাথে একান্তে কথা বলবো, কিন্তু তা আর হচ্ছে না। তুমি খলিল আঙ্কেলের বাড়িতে লোক কেন পাঠিয়েছো? ও, সে খবর তোমার কাছে চলে এসেছে এত দূর? বাবা, খবর আসাটা কি স্বাভাবিক না? দেখো, তুমি এরকমটা কেন করতেছো? তারা তো কোনো দোষ করেনি, যদি কোনো দোষ করেই থাকে সেটা আমি করেছি। এই তোমার আদর্শ, এই তোমার নীতি, অসহায় লোকদের সাথে তুমি এরকম শুরু করেছো। সেই কই ভেত আমি তোমাকে দেব না। বোরহান, ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। চাইতেছি বাবা, কিন্তু তুমি যেটা করতেছো ঠিক করতেছো না, এগুলো তোমার নীতির সাথে যায় না। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা বসো। প্লিজ স্যার কাম ডাউন, আপনি এসব কি করতেছেন? নিচে সব গেস্টরা বসে আছে স্যার। তুই বুঝতেছিস না যে আমার আব্বু আমার সাথে কি শুরু করছে? বোরহান, তুমি এখন যাও। তোর কি হয়েছে আমাকে বল। আম্মু, আব্বু আমার সাথে এরকমটা কেন শুরু করছে? আচ্ছা, খলিল আঙ্কেলের মেয়ের তো এখানে কোনো দোষ নেই এবং খলিল আঙ্কেলেরও কোনো দোষ নেই। আব্বু নাকি তাদের বাড়িতে লোক পাঠিয়েছিল, তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে। আচ্ছা, আব্বু এটা কেন করতেছে, কি করতেছে এটা বুঝতেছে আব্বু এটা কি করতেছে সে? কারণ তোর আব্বু মনে করছে এসবের জন্য খলিল এবং তার মেয়ে দায়ী। না না আম্মু, তুমি ভুল বলতেছো। উল্টো খলিল আঙ্কেলের মেয়ে আমাকে ইগনোর করেছে। কি? তোকে ইগনোর করেছে? একটা চাকরের মেয়ের এত সাহস, আর এত অপমান সহ্য করার পরেও তুই খলিলের মেয়ের পক্ষ হয়ে কথা বলছিস? তোর কি হয়েছে বাবা? লাবণ্য কোনো দিক দিয়ে তোর যোগ্য না। আম্মু, ও আমাকে কেন ইগনোর করতেছে জানো? কারণ ওদের পরিবারের সাথে আমাদের পরিবার কোনোভাবেই যায় না। আমরা অনেক ক্ষমতাবান, আর ওরা একেবারেই সাধারণ জীবনযাপন করে। আমি যদি আবার সাধারণ কোনো পরিবারের ছেলে হতাম তাহলে ও আমার সাথে এরকমটা করতো না। ওরা সাধারণ, ওদেরকে সাধারণ থাকতে দে। ওদের সাথে আত্মীয়তা করলে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হবে। আমি ওর চাইতে অনেক সুন্দরী এবং শিক্ষিতা মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। না আম্মু, বিয়ে যদি করতে হয় আমি লাবণ্যকেই করবো। তাজুল, সামনে তোর ব্রাইট ক্যারিয়ার, ওকে বিয়ে করলে তোর ক্যারিয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। আমি তারপরও পরোয়া করি না। যে ক্যারিয়ার বাঁচাতে গিয়ে আমার খুশিগুলোকে মাটি চাপা দিতে হয়, অমন ক্যারিয়ার আমার লাগবে না। প্লিজ মা,
বাবাকে পারলে তুমি বুঝাও আর লিভ মি অ্যালোন। আরে তুই কি পাগল হয়ে গেছিস? যদি তোমার মনে হয় যে আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে থাকতে চাই। স্যার কি ঘুমাইছে নাকি? চোখ ব্যাক কল, বেশি কথা কইস না, একবারে গুলি করে তোর বুক ঝাঁঝা করে দেবো। চেয়ারম্যান, জি বড় সাহেব। এবারের ইলেকশন বোধহয় আমাকেই করতে হবে। তাহলে তো আমার কোনো চিন্তাই নেই, আমরা কোনো প্রচারণায় যাব না, ঘরে বসে থাকবো। মানে ঘরে বসে থাকবো মানে কি? না মানে বড় সাহেব কইতাছি কি, আপনি দাঁড়াইলে নিশ্চিত পাস। আপনি 3 বারের এমপি, আপনারা সবাই চেনে ভালোবাসে, আপনারা তো সবাই চোখ বন্ধ করে ভোট দিব, আর তাতে আমাকে কষ্টও কমে গেল, প্রচারণা করা লাগলো না। চেয়েছিলাম বাকি জীবনটা রাজনীতির থেকে দূরে থাকব, ছেলেকে এমপি বানিয়ে অবসরে যাব, কিন্তু সেটা বোধহয় আর হচ্ছে না। স্যার কিছু মনে না করলে একটা কথা কই। বলো মেম্বার। খলিলুল্লাহর সাথে কোনো সমস্যা হইছে? আরে সমস্যা হইলে আপনি আমারে কন, ওর উষ্টা মাইরা গ্রাম থেকে ফালাই দিই। আপনি যদি ওর মাথার থেকে আপনার হাতটা সরায় নেন, তাহলে ওরে কুত্তায়ও জিগাইব না। আস্তে আস্তে, এখনই কিছু করা যাবে না, সময় হলে আমি বলবো। নির্দেশের অপেক্ষায় থাকো। তাজুল যদি ওর পাগলামি বন্ধ না করে, তাহলে দ্রুততার সাথে পোস্টার ছাপিয়ে আমার প্রচারণায় নামতে হবে। বড় সাহেব, আপনি ছাড়া আমাদের কোনো নেতা আছে নাকি এখানে? আছে? আরে না না, সারে সারা তো আমাকে আর কোনো নেতাই নাই। মিয়া কেমন আছো? কই যাও? চেয়ারম্যান সাহেব, খলিল মিয়া না, খলিলুল্লাহ। আরে মিয়া উল্লাহতে কি আসে যায়? তুমি তো আর এমপি ইলেকশন করতেছো না, তাই মিয়াও যা উল্লাহ তাই। আসল কথা হইল গিয়া আমাকে মতো গরিবের উল্লাহ কি আর মিয়া কি কি বুঝেন নাই? নাম বিকৃত করা কবিরা গুনাহ। দোয়া করি আল্লাহ যেন আপনি গো কবিরা গুনাহ থেকে হেফাজত করে। জ্ঞানের কথা বাদ দাও, ওই এমপি সাহেবের বাড়ি থেকে আসলাম, তা তুমি কোনো আকাম কুকাম করছো নাকি? কানা ঘুষা শুনলাম। কি শুনছেন জানি না, আমি কোনো আকাম কুকামের লগে নাই, নির্ভেজাল মানুষ। খলিল ভাই শুনেন, শফিক সাহেবের সাথে থাইকা অনেক গুড় খাইছে, তার প্রতি একটু কৃতজ্ঞ রাখেন, বেমানি করেন না। শুনেন, শফিক সাহেব কিন্তু ভালোর ভালো আবার মন্দের মন্দ। মেম্বার সাহেব, আমি খলিল সারা জীবন আদর্শের রাজনীতি করছি, একটা প্যাডেল মারা সাইকেলও আমার কাছে নাই। ঘরের খাইয়া বনের মহিষ তাড়াইছি। আপনি গো মতো চেয়ারম্যান আর মেম্বার আমার পিছে অনেক ঘুরছে, চাইলে কোটি কোটি টাকা কামাইতে পারতাম। আসি, আসসালামু আলাইকুম। শালা আদর্শের রাজনীতি। শফিক সাহেবের সাথে সারা জীবন ঘুরলো, শফিক সাহেবরে চিনলো না। না চিনলে ওর কপালে খারাপই আছে। বলে মা, আমি যতদিন বাইসে আছি আমি তোমার সেবা করব। মাল্লিক আমার মনটা ছটফট করতেছে। খুব মা দরদি হয়ে গেছে তাই না? আমি মইরা যাব, এবার মনে হয় আর বাঁচব না। সে কবে থেকে কইতাছেন মইরা যাম মরেন তো আর না। আল্লাহ গো, আমার বউটার একটু হেদায়েত দাও। ম্যাডাম, ম্যাডাম আমার মারে বাঁচান ম্যাডাম। আমার অবস্থা খারাপ, আপনি আমার কাছে যান। এই তুমি আমারে যেতে কইতেছো কেন? তুমি যাও। আপনার মার অবস্থা খুব একটা ভালো না।
আমি আর তোমার মায়ের সেবা করতে পারবো না। মায়েদের অনেক সন্তান থাকে, কিন্তু সব সন্তান কি আর সন্তানের দায়িত্ব পালন করে? লাবণ্য, মারে আজকে কলেজে যাস না? আম্মা আজকে তো একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। মারে তোর আব্বা আজকে কলেজে যাইতে নিষেধ করছে। কেন আম্মা? আব্বাকে আমার পড়াশোনা করাইবো না? আমার পড়াশোনা কি বন্ধ? এখন যে পরিস্থিতি, কয়টা দিন কলেজে যাইস না মা? আম্মা, ছোট সাহেবরা অনেক ক্ষমতাবান। তারা যদি আমার ক্ষতি করতো, আমার বাড়িতে এসে আমার ক্ষতি করতে পারতো। আমাদের বাড়ি কোনো রাজপ্রাসাদ। মারে কথা শোন, তোর কিছু হইলে তো আমরা মরিয়া যামু। আম্মা, কারো ভয়ে বা হুমকিতে আমি আমার পড়াশোনার ক্ষতি হইতে দিব না। আমার স্বপ্ন অনেক বড়। স্বপ্ন পূরণে পড়াশোনার কোনো বিকল্প নেই। চাকরি করে দেশের সেবা করবো, তখন অনেক সাহসী সিদ্ধান্ত আমার নিতে হইব। এই সাহসটা আমার ধরে রাখতে দাও মা, আমার তুমি বাধা দিও না। মারে মানা করলে তো তুই শুনবি না, সাবধানে যাইস। আম্মা তুমি কোনো চিন্তা করো না, রাখি আল্লাহ মারিকে। আল্লাহ নামে পথ চলা শুরু করি, আল্লাহ আমার হেফাজত করবো। আসি। হে আল্লাহ, তুমি ওরে দেখে রাখো। আই ক্যান বিলিভ আমার বিদেশ পড়ুয়া ছেলে একটা গ্রামের মেয়ের জন্য পাগল হয়েছে। তাজুল যদি কথা না শুনে ওকে ত্যায্য করব। এসব কি বলছো? ও আমাদের একমাত্র ছেলে, এতটা কঠোর হয়েও না। আম্মু, আব্বু কি করবে তাহলে? ওই গেউটার সাথে ভাইয়ার বিয়ে দিয়ে দিবে? ওই গেউটার সাথে যদি ভাইয়ার বিয়ে দিয়ে দেয়, তাহলে তুমি তোমার সার্কেলে মুখ দেখাতে পারবে? কি করব কিছুই বুঝতে পারছি না। এইভাবে এই পরিবারের মান সম্মান নিয়ে আমি সিনেমিনি খেলতে দেব না। এই খান পরিবারের এই অবস্থান, মান সম্মান অনেক মেহনতের ফল, এইভাবে আমি নষ্ট হতে দেব না। ইয়াস আব্বু, এরকম একটা সিলি ইস্যুতে পরিবারের সম্মান নষ্ট করতে দেব না। এবারে ইলেকশন না হয় আমি করলাম, কিন্তু নেক্সট ইলেকশনে কি করব? তাজুল যেভাবে পাগলামি শুরু করছে, ওকে ফিরানো না গেলে তো এই খান পরিবার ধ্বংস হয়ে যাবে। আব্বু তুমি কোনো টেনশন করো না, আমি আছি না, আমি তোমার সাথে সবসময় আছি। থ্যাংক ইউ মাই ডটার। এখন তুমি পড়াশোনায় ফোকাস করো, এ নিয়ে তোমার টেনশন করতে হবে না। তাজুল যদি আমার কথা না শোনে, আগামী ইলেকশনে তুমি আমার জায়গা নিবে। থ্যাংক ইউ সো মাচ আব্বু। আমি যেমন দেশের সেবা করতে চাই, তেমন সারা জীবন তোমার নীতি ও আদর্শ মেনে চলতে চাই। তাজুল আমার সাথে বেইমানি করলো, স্যার। তুই যা। ম্যাডাম, অনেক বড় সমস্যা হয়ে গেছে। ছোট সাহেব বাড়ি থেকে বের হয়ে যেতে যাচ্ছে, তাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না। আরে, বলিস কি? চল চল চল। আরে আমি কি বন্দি নাকি? তোমরা আমার সাথে এরকম কেন করতেছো? সরো এখান থেকে। স্যার, বড় স্যারের হুকুম, আপনার এখন বাইরে যাওয়া নিষেধ। বোঝার চেষ্টা করেন, তাহলে আমাকে চাকরি চলে যাইব। স্টুপিড একটা থাপ্পড় মারবো। তোমারে বলছে যে আমাকে বাইরে যাওয়ার জন্য বাধা দিতে। তাজুল, লিমিট ক্রস করিস না। আর তোর বাইরে যাওয়া বন্ধ, এটা আমার হুকুম। আর তুই ওদের সাথে চিৎকার করছিস কেন? যাবি দরজা। তাজুল চল তো বাবা, ঘরে চল। না মা, আমি ঘরে যাব না। এইরকম স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাই। মরিয়ামকে বলে দাও, ওকে আমি 7 দিনের মধ্যে আমেরিকা দেখতে চাই। হ্যাঁ, আমেরিকা আমি যাব, তবে আমার নিজ সিদ্ধান্তে। কারো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তে আমি যাব না। তাজুল মাথা ঠান্ডা কর, ঘরে চল বাবা, ঘরে চল। ছাড়ো মা, আমি কোথাও যাব না। আমি আমি এই জায়গায় বসলাম, দেখি তোমরা কি করো। হোয়াট আর ইউ ডুইং? তুই এসব কি করছিস? মরিয়াম, তোমার ছেলেরে বলে দাও, ও আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে ওরে আমি ত্যায্য করব। প্লিজ এমন কথা বলো না। ওকে খলিল নিশ্চয়ই তাবিজ করেছে। চুপ থাকো। ওকে আমি 3 দিনের সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তোর পাগলামি বন্ধ না করে, তাহলে সত্যি সত্যি ওকে আমি ত্যায্য করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো। অ্যাটলিস্ট বাইরে আমি স্বাধীনতার সাথে শান্তিতে চলাফেরা তো করতে পারবো। তাজুল, তুই কিন্তু আমার মান সম্মান নষ্ট করছিস। বোরহান, তোর ওর ঘরে নিয়ে যা, ওরে তালাবদ্ধ করে রাখ। বাবা তুমি এক কাজ করো, আমাকে বাড়ি থেকে এখনই বের করে দাও। আমি বড় হয়েছি বাবা, আমার স্বাধীনতা বলে কিছু আছে।
শোনো, আমার মনে হয় আমাদের এখানে আর থাকাটা ঠিক হবে না। তুমি এখনই আমাদের ঢাকা যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি এই মুহূর্তে ঢাকা যাব না, তবে তোমাদের ঢাকা যাওয়ার ব্যবস্থা করতেছি। আমি কি আসতে পারি না? বোরহান, দাঁড়াও। তুমি তো আমাকে ভালো করে চেনো, তাই না? আমার বাবা আমার সাথে এগুলো কি শুরু করছে? আমার বাবাকে দেখেছি সারাটা জীবন যে কোনো ভাষণে, যে কোনো বক্তব্যে বলে এসেছে যে সে ধনী গরিবের ভেদাভেদ দূর করবে। আর এখন এখন আমি যখন একটা গরিব মেয়েকে পছন্দ করেছি, তাকে বিয়ে করতে চাচ্ছি, না, আমার বাপের স্বৈরাচারী শুরু হয়ে গেছে। বস, এইগুলো আসলে রাজনৈতিক বক্তব্য, মনের কথা না, শুধুমাত্র সাধারণ জনগণের মনে জায়গা করে নেওয়ার জন্য বলা। বোরহান, তুমিই বলো তো, আমি কি লাবণ্যকে ভালোবেসে ভুল করেছি? বস, যদি পারিবারিক এবং রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আপনি মারাত্মক ভুল করছেন। আর যদি আপনার মনের কথা চিন্তা করে ভালো লাগা, ভালোবাসা এবং সুখের কথা চিন্তা করি তাহলে আপনিই সঠিক। লাবণ্য মেয়েটাকে বিয়ে করলে আপনি সম্মান, সম্পদ দুটোই হারাবেন, কিন্তু সুখী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। একদম ঠিক বলেছ। অ্যান্ড আমি এটা সিদ্ধান্ত নিচ্ছি যে আমার ওই সুখটাই দরকার। এই টাকা পয়সার মিথ্যে সুখের থেকে মনের সুখটা অনেক বেশি জরুরি। বস, স্যারের হুকুমে আপনাকে ঘরে বন্দি করছি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি আমাকে কোঅপারেট করবেন। মিস্টার তাজুল, আপনি তো অনেক বেহায়া। আমি আপনাকে কল দিতে মানা করছিলাম। লাবণ্য, প্লিজ আমার কথাটা শোনো। তোমাকে বিয়ে করতে চাওয়ায় বাবা এখন আমাকে ঘরবন্দি করে রেখেছে। দেখেন, এসব জেনে আমার কোনো কাজ নেই। আপনি আমাকে আর কল দিবেন না। আপনিও শান্তিতে থাকেন, আমাদেরও শান্তিতে থাকতে দেন। লাবণ্য, তুমি তো জানো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সো প্লিজ একটু কোঅপারেট করো, আমাকে একটু সাপোর্ট করো। কিভাবে সাপোর্ট করব? ভালোবেসে? লাবণ্য, ট্রাস্ট মি, তোমার ভালোবাসা পেলে আমি সব বাধা বিপত্তি অতিক্রম করে তোমার কাছে আসতে পারবো। আই জাস্ট নিড ইউর সাপোর্ট। সরি মিস্টার তাজুল, আপনি আমাকে ভুলে যান। আর আপনি আমাকে আর কল দিবেন না। আমাকে শান্তিতে থাকতে দিন প্লিজ। আচ্ছা, আমার ভালোবাসার কি কোনো মূল্য তোমার কাছে নেই? আমি কি তোমার যোগ্য না? দেখেন মিস্টার তাজুল, সত্যি বলতে প্রেম ভালোবাসার কোনো আগ্রহ আমার নেই। তারপরে যদি আপনি কোনো সাধারণ পরিবারের ছেলে হতেন, আমি জিনিসটা ভেবে দেখতাম, কিন্তু এটা কোনোদিনই সম্ভব না। সরি মিস্টার তাজুল, আপনি আমাকে আর কল দিবেন না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেদিন তোমার সামনে আসবো, আমি নিজেকে সাধারণ বানিয়ে আসবো। সেদিন না আমার কাছে কোনো আমার বাবার নাম থাকবে, না আমার কোনো সম্পত্তি থাকবে, কোনো কিছু থাকবে। আমি তোমার কাছে যেদিন আসবো, এই সব কিছু ত্যাগ করে আসবো। আশা করি সেদিন তুমি আমাকে ফেরাবে না। আপনি কেন এরকম পাগলামি করছেন? এসব কিন্তু আপনাকে মানায় না। লাবণ্য, আমি শুধু এতটুকুই জানি যে তোমাকে ছাড়া আমার চলবে না। আমি সারাটা জীবন তোমাকে আমার পাশে চাই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কলটা রাখি। ঠিক আছে, ভালো থেকো। কেমন আছেন বোরহান সাহেব? বড় সাহেব আমরা ডাকছে। আলহামদুলিল্লাহ ভালো আছি খলিল ভাই। এই খলিল ভাইকে ভালো মতো চেক করো, দেখো কোনো অস্ত্র নাই তো। অল ক্লিয়ার স্যার। ওকে ফাইন। বোরহান, 35 বছর স্যারের লগে রাজনীতি করছি। স্যারের লগে দেখা করতে আসলে কোনোদিন চেকে পড়ি নাই, আজকে চেকে পড়লাম। খলিল ভাই, সময় বড়ই অদ্ভুত জিনিস। আপনি কোনো সাধারণ মানুষের সাথে দেখা করতে আসেন নাই, আর এই বিষয়টা আপনার কোনোদিন উপলব্ধি হয় নাই। যাই হোক, আসেন।
স্যার খলিলুল্লাহ আসছে। নিয়ে আসো। মরিয়ম, তুমি ওর সাথে কথা বলো। ওই বিশ্বাসঘাতকের সাথে কথা বলতে গেলে আমার মাথা গরম হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ওকে, আমি কথা বলছি, তুমি রিল্যাক্স থাকো। আসসালামু আলাইকুম বড় সাহেব। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। খলিল, তুমি তোমার মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যাবা আজ, এখনই। এবার বলো, বিনিময়ে তুমি কত টাকা নিবা? ম্যাডাম, নিজের ভিটা বাড়ি থুয়া কই যাবো? তোমার জমি জমা আমি 3 গুণ দাম দিয়ে কিনবো। আপাতত দূরে কোথাও থাকো, তারপর আস্তে আস্তে ভালো জায়গা জমি দেখে বাড়ি করবা। তাজুলের বিয়ের পরে এসে জমি লিখে দিলেই হবে। কুইক দাম বলো, ক্যাশ দিব। ম্যাডাম মাফ করবেন, বাপ দাদার ভিটা বাড়ি থুয়া কোথাও যাবো না। বিক্রি করা তো প্রশ্নই আসে না। ও, তাহলে এটাই তোমার প্ল্যান? তোমার মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে আমার কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা? খলিল, পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হবে। ম্যাডাম, স্যারের লগে যুগ যুগ চলছি, স্যারের জিগায় দেখেন খলিল লুবি না। খলিল যদি লুবি হইতো তাইলে আপনাকে মতো এরকম আলিশান বাড়ি থাকতো খলিলের। খলিল, মানুষ বদলায়, তুমিও বদলেছ। মেয়েকে দিয়ে যে ফাঁদ পেতেছ তা কোনোদিনও সফল হবে না। মেয়েকে দিয়ে বড় মাছ ধরা বন্ধ করো, নয়তো পরিবার নিয়ে শান্তিপুরে বসবাস করতে পারবে না। জাস্ট বড় সাহেব, মুখে লাগাম দেন। আপনার ছেলে আমার বাড়িতে যাইয়া আমার মাইয়ার হাত ভিক্ষা চাইছে। মানলাম আপনাকে মতো আমাকে টাকা নাই, আমার মাইয়া কিন্তু আপনাকে বাড়িতে ভিক্ষা চাইতে আসে নাই। খলিল, আজকে তোরে আমি... স্যার প্লিজ কাম ডাউন স্যার, আপনি হার্টের পেশেন্ট স্যার। শফিক, মাথা ঠান্ডা করো, কুল। খলিল, তোরে আমি দেখে নেব তুই শান্তিপুরে তোর পরিবার নিয়ে কিভাবে বসবাস করো। জাস্ট উড়ে যাবে। বড় সাহেব, আপনাকে টাকার জোর আছে, ক্ষমতা আছে। আপনার কথায় নিজের ফিটা চাইলে আমি কোনোদিনও যাবো না। সামনে থেকে বাপ, কি হয়েছে? হ্যাঁ আব্বা, কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? মানে পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। তাড়াতাড়ি চলো চলো, ওখানে বসো 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 বসো। কি হয়েছে? আব্বা, নাও পানি খাও। আব্বা, কি হয়েছে তোমার? তোমার এমন লাগতেছে কেন? আমারে চরম অপমান করছে বড় সাহেব, আমারে তেইরা মারতে আইছে, সাথে আবার টাকার লোভ দেখায়, আমাকে ভিটা ছাড়া করতে চায়। শান্ত হন, সব ঠিক হইয়া যাইব, আল্লাহ ওগো বিচার করব। আব্বা, তুমি জবাবে কি কইছো? সারুম না, জীবনও সারমু না বাপ দাদার ভিটা, কোনোদিনও না। সব ঠিক হইয়া যাবে, আল্লাহ ওগো বিচার করব। কি বিচার করব? ওরা আমার চরম অপমান করছে। আমি নাকি মাইয়ারে দিয়া ভাত পাচ্ছি, মাইয়ারে দিয়া বড় মাছ ধরতে চাই, আরো কত খারাপ কথা কইছে। আমার ঘরে যারা আমার চালাইতেছে। আব্বা, ধৈর্য ধরো, ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করেন। খাবেন খাবেন আপনি, আল্লাহ বিচার করবো গো।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। হ্যাঁ লাবণ্য, কেমন আছো? আপনারা কি শুরু করছেন? আপনারা কি আমাকে শান্তিতে বাঁচতে দেবেন না? কেন এমন করতেছেন? এই স্বাধীন দেশে কি বাইচে থাকার অধিকার আমাকে নাই? আসলে কি হয়েছে, এরকমটা কেন করতেছো? এদিকে তো আমি কোনো কিছুই জানি না, আমাকে একটু বলবা প্লিজ। কেন আব্বা এটাকে অপমান করলেন? কি দোষ আব্বার? কি অন্যায় করছি আমরা? লাবণ্য, এখানে আসলে তোমাদের কোনো দোষ নেই, পুরো দোষের দোষীটা আমি। আচ্ছা কি হয়েছে মূলত একটু আমাকে বলবা? মানে খলিল আঙ্কেল কি আমাদের বাড়িতে এসেছিল? জি, ফোন দিয়া ডাইকে নিছে, ডাইকে নিয়ে যা তা বলে অপমান করছে। আপনারা কেন এমন করতেছেন? আপনারা কি শান্তিতে আমাকে বাঁচতে দিবেন না? আমার এগুলো আর ভালো লাগতেছে না, প্লিজ আমার কাছে আমি এগুলো নিতে পারতাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। স্যার, আমার আব্বা নির্দোষ, দয়া করে আমার আব্বারে ছাইড়া দেন। আমার ছেলেকে পেলে আমি খলিলকে মুক্তি দিব। আমার ছেলের কিছু হইলে তোকে সব কটা আমি গুলি করে মারব। সরি, আপনি যেতে পারবেন না, আপনি এখানেই থাকেন। আমি গেলে কি হইব? দয়া করে অ্যাক্টিং করবেন না, কাজটা কিন্তু আপনারা ঠিক করতেছেন না। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন, আমার পিতার নাম রইসউদ্দিন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি খেতে কামারে কাজ করি, গৃহস্থলীর কাজ করি, ফসল ফলাই, আল্লাহর হুকুম মাইনা চলার চেষ্টা করি। আল্লাহ গো আল্লাহ, আপনি এত সুন্দর! মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার আম্মা চুপ, একদম চুপ। কে কইছে আপনি ব্যাককল পাগল? আমি তো দেখতেছি আপনি বুদ্ধিমান। কি কইলেন আপনি? খালা, এটা কি বিষ? একটু খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। এই বাড়িতে কেউ একজন আছে যে আমারে অনেক বেশি ভালোবাসে। ওরা ছাড়া এই ঘর সংসার সবকিছু মরুভূমির মতো লাগবে। সবাই আমারে ব্যাককল করে, সবাই আমারে কত নির্যাতন করে, কত অত্যাচার করে, ঠিক মতো খাইতে পারি না। তুমি সবার কাছে প্রমাণ করে দাও আমি ব্যাককল না।